চলো ঘুমাবে। বিছানায় বসে প্রণমী আবারও সংকোচে গুটিয়ে গেল। তার কি বলা উচিত? ইরফানের মুখোমুখি বসলো, এবার ধরল ওর দুটো হাত। প্রণমী সতর্ক হলো। ইরফান এতক্ষণে স্বাভাবিকতা সরিয়ে এবার গম্ভীর তবে আকুল হয়ে বলতে শুরু করলো। বারের হিসাবটা বুঝছো না? জি। এবার তবে আরেকটা হিসাব বুঝতে হবে। কিসের? লম্বা শ্বাস ফেলে ইরফান। যা হয়েছে, যা ঘটেছে, যা অতীত, এসব পার্ট অফ আওয়ার লাইফ প্রণমী, বাট নট দ্য রেজাল্ট অফ লাইফ। সরি ফর এভরিথিং উইয়ার্ড আই ডিড টু ইউ। প্লিজ অ্যাকসেপ্ট মাই সরি। এবং সেই সাথে পারমিশন দাও, আমাদের জীবনের হিসেব ভবিষ্যতে মিলবে, তাই না? তাহলে চলো একসাথে হিসাব কষতে শুরু করি। এটা অনেক সহজ হতে পারে, তাই না? দুজন মিলে সে ইয়েস। ভীষণ আকুতি ইরফানের কণ্ঠে। প্রণমী স্থির হয়ে বসে থেকে মাথা ঝাঁকায়। স্বস্তির শ্বাস ফেলে প্রণমীর হাত ধরে ওর মুখের দিকে তাকিয়ে থাকে ইরফান নিমেষহীন। প্রণমী কেমন গম্ভীর। ওর ইতস্তত ভাব দেখে বলল, কিছু বলতে চাও প্রণব? জি। ইরফানের মুখটা ফ্যাকাশে হলো হঠাৎ। তারপর নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, ডু ইউ নিড সুপার স্লিপিং প্লেস? দুপাশে নিশ্চুপ মাথা নেড়ে প্রণব জবাব দিল। জি না। প্রণমী দেখল না ইরফান বুকে হাত চেপে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তড়িৎ। বিছানা কাঁপতেই কাঁপল প্রণমী। উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে? চাপা আনন্দ আটকে রেখে গম্ভীর কণ্ঠে জবাব এলো, শুয়ে পড়লাম। খুব ক্লান্ত তো। তুমি যেখানে বসে আছে ওখানে শো, ও পাশটা তোমার। প্রণ আরো কয়েক সেকেন্ড ইতস্তত করে বলল। কথা ছিল। ধরফড়িয়ে উঠে বসলো ইরফান। অনিমেষে জলজলে দৃষ্টিতে চেয়ে রইল প্রণমীর মুখে। চিন্তা এলো দুটো মিষ্টি কথা কি বলবে মেয়েটা। খুশি খুশি গলায় ইরফান বলল, শিওর। মশা খুব, মশারি লাগবে না? আবারও মুখটা ফ্যাকাশে হলো ইরফানের। হতাশ হয়ে আবারও চুপচাপ শুয়ে পড়ল ধপ করে। প্রণমী বলল, কি হলো? মেশিন অন করেছে মাত্র, মশারির প্রয়োজন নেই। শুয়ে পড়ো, 2 মিনিটেই চলে যাবে সব। প্রণমী আড়ষ্ট হয়ে গুটিয়ে শুয়ে পড়ল। একপাশে কেমন অদ্ভুত লাগছে তার। এ কেমন জীবন মেয়েদের! তিন কবুল বলল, অমনি একটা পুরুষের সাথে পাশাপাশি শুয়ে গেল। সংকোচ হলেও খারাপ লাগছে না তার। কি আজব মেয়েদের জীবন, কি অদ্ভুত ওই তিন কবুলের শক্তি। রাতারাতি সত্তা বদলে দেয়। আপুর কাছে আপুর বিয়ের গল্প শুনতো প্রণমী। ভাবতো, ইস কিভাবে আপু দুলাভাইয়ের সাথে প্রথম রাতে বেড শেয়ার করেছিল। আজ সে যখন ওই আপুই হলো, উত্তরটা পেল সে। ওই যে তিন কবুল, আবেগে হোক মায়ায় হোক, যেটা সে এইবার মন থেকে বলেছে। ইরফানও শুলো। সে যে নির্নিমেষ তাকিয়ে তার বউকে দেখছে, এটা তার বউ যাতে বুঝতে না পারে, যাতে তার বউ বুঝতে পেরে অস্বস্তিতে মোড়াতে না পারে, তাই পরপর কয়েকটা মিছিমিছি হাই তুলে নেয়। শুনিয়ে দেয় সে ঘুমিয়ে পড়েছে। নিস্তব্ধ নিঝুম বর্ষার টিপটিপ বৃষ্টিমুখর ঠান্ডা রাতে প্রণমী ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ বাদেই। ঘুমালো না ইরফান। নির্নিমেষ শুধু দেখেই গেল বউকে। এই পরি তার! কি আশ্চর্য, কি আশ্চর্য! এদিকে ঘুমালো না প্রেরণা, প্রীতম, মিস জেনি আর ইনু জেগে থেকে সবাইকে একটু পরপর চা বানিয়ে খাইয়েছে। বোন বিদায়ের শোকে কাঁদতে কাঁদতে মাথা ধরিয়ে সোফায় গায়ে লিয়ে পড়ে আছে ওরা। প্রণমীর আরেকটা সমস্যা আছে, যেটা সম্পর্কে প্রেরণা অবগত করেনি ইরফানকে। ঘুমের মধ্যে হাত পা ছোড়ার অভ্যাস। ঠান্ডা আবহাওয়ায় নিজের চাদর ছেড়ে ঘুম কাতুরে মেয়েটা গুটিয়ে গিয়েছিল ইরফানের কাছে। নিজের চাদর পায়ে ঠেলে টেনে টেনে ঢুকে গিয়েছিল ইরফানের চাদরের নিচে, একেবারে ওর গা ঘেঁষে। শেষ রাতের ঘটনা এটা। ইরফান ঘুমিয়ে গিয়েছিল বিধায় টের পায়নি ওর বহুল কাঙ্ক্ষিত নারী ও শরীর উষ্ণতায় ঠাঁই নিয়েছে বাচ্চাদের মতো। গার্ডেনে চেঁচামেচির শব্দে সকাল 7টা নাগাদ ইরফানের ঘুম ভাঙল। ঝুম বৃষ্টিময় সকালের মেদাটে আলো জানালা দিয়ে ঘরে ঢুকেছে। চোখ পিটপিট করে সেই আলোয় তাকালো সে। কাত হয়েছিল বিধায় অনুভব করলো নিজের তৃষ্ণার্ত বুকটার সাথে মিশে আছে কেউ পরম আবেশে, অতি নরম মোলায়েম কেউ। নিমিষে ধক করে উঠল কঠিন বক্ষপট। জমে গেল ইরফান মির্জা। মেয়েটা চাদর মুড়ি দিয়েছে বিধায় মুখটা দেখল না, বুঝলো ঘুমে বেহুশ। চোখ ডলে অস্পষ্ট হেসে ফেলল ইরফান। এটা কেমন ঘুমের ছিরি! সবসময় চঞ্চল ছেলেটা স্তম্ভিত হলো এই ছোঁয়াতে। এ এক অন্যরকম অনুভূতি তার জীবনে প্রথম এটি। এভাবে নিভৃতে কোনো বেগানা নারী শরীর তার মাঝে ঠাঁই নেয়নি এই 26 বছর, একটিবারের জন্যও না। তার গোটা সত্তা শিহরিত করে তোলেনি। চমকে উঠে ঢোক গিলল ইরফান মির্জা। নড়াচড়া করতে ভুলে গিয়েছে সে। চুপচাপ শুয়ে অনুভব করতে থাকলো আদুরে মেয়েটাকে। সজ্ঞানে এই বুকে ঝাঁপাবে কবে মেয়েটা, কবে পৌরুষে আতঙ্কিত মেয়েটা সদিচ্ছায় চাইবে ওর আশ্লেষ। দুগালে পাগলের মতো চুমু খেয়ে সম্মান দেওয়া খুব সহজ ছিল। এই পথ কি তেমন সহজ হবে? হবে না বোধহয়। ইরফান আধিপত্য চায় না, চায় না মানে চায় না। সে প্রেম চায়, সে দেবে, সমান সে পাবে। এই অপেক্ষা কবে ফুরাবে? ভাবতে ভাবতে অবাক করা আবেগে স্থির হয় ইরফান। ঠিক তখনই নড়াচড়া করে ওঠে প্রণমী। চাদরের নিচ থেকে একটা হাত বের করে জাপটে ধরল ইরফানকে।
তরির চোখ বড় বড় করে নিল ইরফান। ঘুম কাতরে কণ্ঠে প্রণমী বলে উঠল, চেঁচামেচি কি করছে মিস রেনি? ধরাক ধরাক করছে হৃদস্পন্দন। ইরফান বড় বড় শ্বাস ফেলে। প্রণমী আর একটু এগিয়ে এসে বলে, আর একটা চাদর দিন মিস রেনি, ঠান্ডা খুব। আপনার গা এত শক্ত কেন? বলেই হাত দিয়ে হাতাতে হাতাতে হাতটা ইরফানের চোয়াল অব্দি নিতে ইরফান চোখ মুখ খিচিয়ে নিয়ে পরপর নিজেকে সামলে নেয়। ভরাট কণ্ঠে বলে ওঠে, মিস জেনের খোঁচা খোঁচা দাড়ি কেন ভা? লাফিয়ে উঠে প্রণব। তরিত ছিটকে গেল অদূরে। চাদর পেঁচিয়ে নিজেকে অক্ষিপল্লব প্রশস্ত করে নিঃশ্বাস ফেলে জোরসে। ইরফান ওকে কিছু পল দেখে উঠে বসে। পরিবেশ স্বাভাবিক করতে বলে, গুড মর্নিং। সকাল 7টা বাজে, চাদর এনে দেবো আরেকটা? লাজে সংকোচে গুটিয়ে যাওয়া প্রণমী দুপাশে মাথা নাড়ে শুধু। ইরফান মেয়েটাকে ঠিক হবার সময় দিতে ওয়াশরুমে ঢুকলো হন্তদন্ত হয়ে। ঠায় বসে রইল প্রণমী। ঘ্রাণ শক্তি তীব্র, তাই টের পেল ওই লোকটা ঘ্রাণ মাখিয়ে নিয়েছে তার শরীর। কতটা বাড়াবাড়ি করেছে প্রণমী। আকস্মিক পেটটা কেমন কাঁপলো কাঁপলো প্রণমীও। তরুণী সুলভ লাজে। শ্বশুর বাড়িতে প্রণমীর প্রথম সকাল। আজ বাড়িতে এত এত মেহমান যে বিশালাকার ডাইনিং থেকে টেবিল সরিয়ে মেঝেতে চাদর বিছানো হয়েছে ব্রেকফাস্টের জন্য। সবাই একসাথে বসেছে মেঝেতে, প্রায় জন 40 লোক। প্রণমীকে আবারও একটা হালকা সুতি সারিয়া সোনার গহনা পরে নামতে হলো তার শাশুড়ির কথায়। ঋতু বলেছে, কটা দিন শাড়ি পরো, লোকজন আসবে। কোনটা বউ নতুন বোঝাই যায় না সালোয়ার স্যুট পরলে। ঋতু বলেছে। প্রণমীর সাথে সাথে রাজি হয়েছে। পরিবেশ শীতল বিধায় শাড়িতে অসুবিধা হচ্ছে না তার। খেতে বসেছে প্রণমী আর ইনশিরা পাশাপাশি। একজন নতুন বউ, আরেকজন নতুন মা হবে। ওদের আলাদা খাতির করছে ঋতু। লাটকা খিচুড়ি আর গরুর মাংসের আচার চামচে নিয়ে প্রণমীর মুখে তুলে দিতে দিতে বলে, ভেবো না বউ হিসেবে খাতির করছি, বৌমার খাতির করার টাইম নেই। প্রণমীর মুখ বেজার হতে চাইলো অমন রাগি রাগি কথায়। তখনই ঋতু হেসে ফেলে বলে, বাড়ি থেকে যে 2টা মেয়ে চলে গিয়েছে তাদের খালি জায়গা ভরতে এসেছো, তাই খাতির করছে। চোখে পানি আসে তৎক্ষণাৎ প্রণমীর। এমন আদরও তার কাছে নতুন। এভাবে কেউ রাগি রাগি মা হয়ে তাকে আদর করেনি তো, তাই। ইরফান বসেছিল মুখোমুখি প্রণমীর। বারবার চোখ তুলে দেখছে মা বউকে। আর স্মিত হাসছে একা একা। আলো এলো বেগুন ভাজা নিয়ে। প্রণমীর প্লেটে তুলে দিতে দিতে বলল, অবশ্য এই খাতির মাগনাও না প্রণমী, বিনিময়ে কিছু দিতে হবে যে। কি আন্টি? একটা বাদর ছেলের বাদরামি কমিয়ে তাকে একটু স্থির করে বাঁধতে হবে সংসারে। মস্তক নত করে হাসি চাপিয়ে রাখে প্রণমী। বাকিরা পারে না, হো হো করে হেসে উঠল সবাই। খাওয়া শেষে সেহা হাত ধরে উঠালো প্রণমীর। বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে। ইরফান মির্জা বন্ধুদের সাথে নিচেই বসে আছে। বন্ধুদের পরিকল্পনা আজ এখন ওদের দুজনকে একসাথে বাগানে নিয়ে গায়ে হলুদ মাখাবে। বৃষ্টি ভেজা মাঠে হলুদ নিয়ে হুটুপুটি করবে সবাই। বাইরে বজ্রপাত হচ্ছে, সেটি কমার অপেক্ষা। মুরব্বীরা ব্রেকফাস্ট করে সবাই দোতলায় তখন। আগামীকাল বউ ভাতের অনুষ্ঠানের ব্যাপারে আলাপ করছে, কেউ খবর দেখছে। সেহা প্রণমীকে নিয়ে টানতে টানতে কিচেনে গেল। চা করবে সবার জন্য সেহা। প্রণমী এত মানুষের মাঝে থাকতে চাইছে না, তাই নিজের সাথে নিয়ে গেল। ইরফান দূর থেকে প্রণমীর দিকে দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়েছিল। সেহা যখন চাপাতির কৌটা খুঁজছিল, অন্যমনস্ক ভঙ্গিতে প্রণমীর সাথে আলাপ করতে করতে প্রণমী অজান্তে এগিয়ে গেল ইন্ডাকশনের কাছে। কথা বলার সময় ওর নড়াচড়া করার অভ্যাস তাই। শাড়ির আঁচল হাতে মোচড়াতে মোচড়াতে আর একটু পিছিয়ে ক্যাবিনেটে হেলান দেবে, ঠিক তখনই টের পেল ওর পিঠ আগলে ধরেছে কেউ। বড় বড় শ্বাস ফেলে প্রণমী। মৃদু আর্তনাদ করতে সেহা চকিতে ঘুরে তাকাতেই হতভম্ব হলো। ইরফান সামলে নিয়েছে প্রণমীকে। মুহূর্ত যায় ইরফান ঘাড় বাঁকিয়ে ধমকে উঠল সেহাকে। ওকে ওকে ওখানে আনলি কেন? সেহা কেঁপে উঠল ধমকে। অবিশ্বাস্য নজরে ইরফানকে কিছু পল দেখে তাকালো প্রণমীর দিকে। প্রণমীর মুখটা ফ্যাকাশে। সেহার সাফাই গাইতে অক্ষিপল্লব কাঁপিয়ে বলে উঠল, আমি আপুর হাত ধরে এসেছি, এত লোকের ভিড়ে ওখানে, তাই। ইরফান শান্ত ভঙ্গিতে প্রণমীকে সরিয়ে আনলো ইন্ডাকশনের কাছ থেকে। হাত ধরে কিচেন থেকেই বের করে আনলো। সেহা কিছু পল ওদের অনিমেষ দেখে দোতলায় উঠল। ধীর পায়ে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে ঢুকলো ইনুর ঘরে। এরপর ছুটে চলে গেল বারান্দার এক কোণে। মেঝেতে বসে হাঁটুতে ঠেকিয়ে দিয়ে মাথাটা নিঃশব্দে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। এতদিন পর এতক্ষণে আবারও অবুঝপনা শুরু হলো। সময় গড়াতেই যখন টের পেল কেউ তার মাথায় হাত রেখেছে, চমকে উঠে সেহা দ্রুত ওড়নায় চোখ মুছে তাকাতেই দেখলো ইরফানকে। হাসি হাসি মুখ করে মেঝেতে বসে ঘুরে চাইলো সেহার দিকে। সেহা চোখ নামিয়ে নেয়। ইরফান বলে, সকালে একটা খবর শুনলাম, কি? তোর জন্য পাত্র দেখছে, ছেলে ডাক্তার। বেশ তো, আমি তো রাজি। কিন্তু আমি আর বড় দাদান রাজি নই। কেন? ছেলের একটা খুঁত আছে। এমন খুঁত বলে ছেলের কাছে তোর বিয়ে দেব? কি খুঁত? ছেলের একটা জিনিস নেই। কি নেই? তোর মতো 4 চোখ নেই, ছেলের মাত্র 2টো চোখ।
বেশ শব্দ করে হেসে উঠল সেহা। ইরফান নির্নিমেষ ওর দিকে তাকিয়ে থেকে আবার ওর মাথায় হাত রাখলো। সেহা স্থির হয়ে রইল। ইরফান বলে উঠল, তুই প্রণবীর জায়গায় দাঁড়িয়ে থাকলে, প্রণবী তোর জায়গায় সক্ষম হয়ে দাঁড়িয়ে থাকলে আমি ওকে ধমকাতাম না, বল? মাথা নাড়ায় সেহা। বলে, থমকাতে? তাহলে এইভাবে স্টুপিডের মতো কাদের মানে কি? সেহা জবাব দিল না। ইরফান উঠল, সেহার হাত টেনে উঠালো। চল, আমার ভুল হয়েছে। আসলে নতুন নতুন বিয়ে করেছে তো, বৌমা বোন সবাইকে ব্যালেন্স করে সামলাতে শিখে নে। ওর সামনে তোকে ধমকেছে, তুই এখন ওর সামনে আমাকে ধমক দিবি। চল, তবে প্লিজ আমার বউটাকে ধমকাতে বলিস না শেহু, অনেক ভিক্ষা করে পেয়েছে। জ্ঞানী আবার শুনতে পেলে নিয়ে যাবে। সেহা হেসে ফেলল, খিলখিলি হাসি নিজেকে সামলে নিয়ে ইরফানকে ঠেলতে ঠেলতে ঘর থেকে বের করে বলল, যাও তো, আমি রেগে নেই। গিয়ে সাদা লুঙ্গি আর সাদা গেঞ্জিটা পরো। আমি হলুদ নিয়ে আসছি বাগানে। সবাইকে রেডি থাকতে বলো। হলুদ মাখামাখি হবে জমিয়ে। ইরফান স্বস্তি পেয়ে ঘুরে চলে যায়। সেহা নির্নিমেষ দেখছে ওকে, মনে মনে বলছে, তুমি সবসময় এমন অবুঝ থাকো রাগী মির্জা, নয়তো লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না কোনোদিনও। সীমা লঙ্ঘনের লজ্জা। সে পথ দিয়ে আসলো সামিন। সেহাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে মাথায় হাত রাখলো। কিরে মা, কি হয়েছে? শরীর খারাপ? এত খাটতে কে বলেছে তোকে? সেহা দুপাশে মাথা নাড়িয়ে বলে, মামা, তোমার খোঁজে ভালো সাইকিয়াট্রিস্ট আছে? স্যাক্রিফাইস কেন? অবাক হয় সামিন। এমনি পড়াশোনা নিয়ে খুব ডিপ্রেস, জরুরি কনসালটেন্ট দরকার। নিচতলা থেকে তখন ডাক পড়লো সেহা। সেহা এগিয়ে গেল। বাইরে তখন হই হুল্লোড়ের আমেজ। নতুন বর বউকে মাঠের মাঝখানে বসিয়েছে। প্রণমীর পায়ের নিচে ভেজা ঘাস ছপছপ করছে। আনন্দে শিহরিত প্রণমী এত সুন্দর একটা জিনিসে পা রেখে ইরফান উৎসুক চোখে শুধু ওর আনন্দই দেখছিল। হঠাৎ নীরের ঠান্ডা স্বরে বলে উঠল, এটা দুর্বা, চিকন এবং মোলায়েম ঘাস সব থেকে। জি চিনি। আমি তো জন্মান্ধ নই, 6 বছরই গোটা দুনিয়া দেখে ফেলেছি আমি। মোটামুটি একটা এনসাইক্লোপিডিয়া আমি। আমাকে জিজ্ঞেস করেন কিছু একটা। এই সেই প্রণমী। প্রণমীর এই রূপ ইরফান দেখেছে আগেও। ভীষণ আনন্দিত ইরফান। মেয়েটা কতটা প্রাঞ্জল হয়ে উঠেছে। সে এই প্রাঞ্জলতা ধরে রাখতে চায়, মেয়েটাকে ডুবতে দিতে চায় না মলিনতায়। সব চেনো? আচ্ছা বলো তো, জবা ফুল কেমন? কোনটার বর্ণনা দেব? রক্ত জবা, ঝুমকো জবা নাকি গোলাপ জবা? চোখ বড় বড় করে নেয় ইরফান। হেসে বলে, বাহ, অনেক জ্ঞান তোমার। আচ্ছা বলো তো, কামিনী ফুল কেমন? এটা না, আমি দেখিনি। শুনেছি সাদা সাদা, বেলি ফুলের মতো, কলির মতো। কল্পনা করে নিয়েছি। আমাকে তো দেখোনি, শুনেছ। বলো তো, আমি দেখতে কেমন? কেমন তোমার কল্পনায়? থেমে যায় প্রণমী। পর মুহূর্তে বলে ওঠে, আমি কামিনী ফুল ছুঁয়ে ছুঁয়ে কল্পনা করেছি। কেউ বললেই সেটা ইমাজিন করে নিতে পারি না আমি। সেন্স অফ টাচ আমার খুব ভালো, অন্যথায় পারি না। ইরফান সামলে নেয় নিজেকে। মেয়েটাকে না চাইতেও আঘাত করে ফেললো কি? তীব্র অপরাধ বোধে জর্জরিত ইরফান দ্রুত প্রসঙ্গ পাল্টে বলে, আমি খুব ভয়ঙ্কর দেখতে, একেবারে মনস্টারের মতো। তুমি আমাকে দেখোনি, এ আমার সৌভাগ্য। প্রণমী শুকনো হাসে তার স্বামীর বাচ্চামো দেখে। লোকটা তাকে ভুলাচ্ছে যেন সে বাচ্চা মেয়ে। প্রণমীও ভুলে যাওয়ার নাটক করলো। হঠাৎ সে অনুধাবন করলো তার পাশে বসে থাকা মানুষটার একটা নরম কোমল দিক আছে, খুব সরল সেটা। যে সত্তাটা প্রণমীর এক চিলতে অনুভূতি ধরে ফেলে। সেহা আসে হলুদ নিয়ে ছুটতে ছুটতে। টকটকে কাঁচা হলুদ বাটা ট্রে ভর্তি। মুহূর্তে সবাই ঝাঁপিয়ে পড়ল ওতে। ইরফানের বন্ধুরা, সেহা, ইনশিরা, মুইন সবাই। ছেলেরা শুধু ইরফানকে হলুদ মাখালো, মেয়েরা ইরফান প্রণমী উভয়কে। ভেজা দুর্বা মাঠে হুটোহুটি লেগে গেল এক প্রকার। ইনশিরাজ বহুদিন পর গেছোপনা করার সুযোগ পেয়েছে। দুহাতে খামচে নিল হলুদ। বাড়ির সবাইকে মাখাবে তাই ছুট লাগাতেই পেছন থেকে টেনে ধরল মুইন। কাঁপল ইনশিরা। ভরাট স্বরে বলল, ধীরে ধীরে ইনশিরা বিনতে সামিন, এত উত্তেজিত হবেন না। কেউ এত ঝাঁকাঝাঁকি পছন্দ করবে না, খুব ছোট সে। থেমে গেল ইনশিরা। পিছিয়ে গিয়ে লজ্জিত ভঙ্গিতে হেসে বলল, সরি এসপি। ইহানের ধমকা ধমকিতে হুটোপুটি থামালো সবাই। একতলা ভবনের ছাদ থেকে চেঁচিয়েছে, জ্বর আসছে? এখন উঠ সবাই, অনেক হয়েছে। ছেলেমেয়েগুলো মলিন মুখে অন্দরে ঢুকলো। মুইন ইসিকে বলল, এত বেরসিক হচ্ছে দিন দিন, যেটা দরকার সেটা করবে না, ছেলে মেয়েগুলো করবে না জ্বর হবে বলে। সবসময় মুরব্বিপনা করেছে। আমি তো একে নিয়ে চিন্তায় আছি খুব। বাসরাতে কিনা বউকে ধমকে উঠে ঘুমিয়ে পড়ো, বেশি রাত জাগলে চোখের নিচে কালি পড়বে। বাসর দিনে করব। মুখ চেপে হেসে উঠল ইসি। পরপর কোনোই দিয়ে মুইনকে গুঁতো মেরে বলল, নৌপ আমার বড় দাদার মস্ত প্রেমিক পুরুষ হয়ে ধরা দেবে তার বউয়ের কাছে।
ইসির কপালে কপাল ঠেকালো মুইন। আমার মত না, ইটস অর্থিট টাইপের প্রেমিক পুরুষ পরদাদান হবে না সম্ভবত। ওটা এক পিসি মঈন ফরাজি। ভেজা প্রণমীকে নিয়ে সেহা ঘরে ঢুকলো ইরফানের ওকে চেঞ্জ করাতে। বিছানার উপর বাথরব রাখলো, একটা সালোয়ার স্যুট রাখলো। ঠিক তখনই সেহার ডাক পড়লো। প্রণমী বলল, তুমি যাও আপু, আমি পারবো। আমি আরো খানিকটা ভেজাতে চাই শরীর। আচ্ছা শোনো, বাথরবটা পরে অপেক্ষা করো। এই সালোয়ার স্যুট একা পরতে পারবে না, আমি এসে পরিয়ে দিচ্ছি। প্রণমী ঘাত কাত করতে সেহা বেরোলো। বিছানার কোণা থেকে 8 কদম ডানে ওয়াশরুম। প্রণমী বাথরুম নিয়ে ঢুকলো। এক গাদা বডি ওয়াশ ঢেলে ঘষে ঘষে কাঁচা হলুদের ঝাঁঝালো ঘ্রাণ দূর করে গা মুছে গায়ে বাথরব পেঁচিয়ে বেরিয়ে এসে আবারও বিছানার কোণে দাঁড়িয়ে রইল। মাথাটা ভালো করে মোছেনি, ঠান্ডায় কাঁপছে সে রীতিমতো। ইরফান নিচ থেকে মাথা মুছতে মুছতে উঠছে। চঞ্চল পায়ে হেঁটে ঘরে ঢুকতেই আকস্মিক থমকালো। সামনে দাঁড়িয়ে প্রণমী, হাঁটুর 6 ইঞ্চি নিচ অব্দি একটা ধবধবে সাদা বাথরব, গলার কাছটা উন্মুক্ত। তরুণীর গোপন সৌন্দর্য ঠিকরে বেরিয়ে আসছে। গলায় ঋতুর পরিয়ে দেওয়া একটা সিম্পল সোনার হার, হাতে দুটো মোটা মোটা বালা, ভেজা চুলগুলো এলোমেলো, শীতে কাঁপতে থাকা রক্তাভ ঠোঁট। এক অগোছালো অসহ্যকর সৌন্দর্যের সাক্ষী হয়ে গেল ইরফান। বাকরুদ্ধ হয়ে সম্বিত হারিয়ে চেয়েই থাকলো নির্নিমেষ। ওহ শিট। সেকেন্ডে যখন সম্বিত ফিরে পেল, ক্ষীণ আওয়াজে ঠোঁট নেড়ে চট করে পিছিয়ে গিয়ে ইরফান ঘর থেকে বেরিয়ে দরজা ভেজিয়ে দরজায় ঠেস দিয়ে চোখ বুজে হাঁপাতে লাগলো। ক্রমশ অপরাধ বোধ হলো তার। এই চঞ্চল স্বভাব বদলাতে হবে। মেয়েটির প্রাইভেসি সেভাবে হুটহাট নষ্ট করে দেবে নয়তো। নড়ে না ইরফান। সেকেন্ডে নিজের গ্লানি সরিয়ে শ্বাস নেয়, লম্বা শ্বাস। বলে, ওটা বউ, তোর বউ ইরফান মির্জা। প্রণমী কেঁপে উঠেছিল দরজা ভেজানোর শব্দে। আড়ষ্টতায় পিছিয়ে গিয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। পরপর নিজেই স্বর স্বাভাবিক রেখে নম্র স্বরে ডেকে ওঠে, এটা আপনি? ইরফান শ্বাস ফেলে নিজেকে শান্ত রেখে নিচু গলায় জবাব দেয়, জি। প্রণমী স্মিত হেসে বলে, আপনার সাহায্য প্রয়োজন। আমি? চোখ বড় বড় করে বলে ওঠে ইরফান। তার শ্বাস আটকে আসছে। প্রণমী বলে ওঠে, আপনি গিয়ে সেহা আপুকে ডেকে দিন। সিঁড়ির কাছটাতে এসে দাঁড়িয়ে পড়ে সেহা। পরীকে দেখে বলে, দেখেছো কেন? একটু নিচে যান আমা, গেটে এসেছে দুজন, তাদের হোস্ট কর, ওনারা ভিআইপি। ও মা, তাহলে কারা? ওই ব্যারিস্টার নিজাম মাহমুদ আর ব্যারিস্টার উজ্জ্বল মাহমুদ। সেহা মিনমিন করে ওঠে, ইনশিরিহা আপু বলো। ইনশিরার বমি করে অসুস্থ হয়ে পড়েছে, আমি তো তার কাছেই যাচ্ছি। বাবিরা বেরিয়েছে স্বর্ণের দোকানে যাবে বলে। কিন্তু আমি যে প্রণীকে দেখেছি। কি ওর পর দেখে নিবে, ইরফানের ঘরে যেতে দেখছি, তুই যা। নিজাম মাহমুদ এক প্রকার জোর করে এসেছেন আজ। আগামীকাল বৌভাত অনুষ্ঠানে তাদের নিমন্ত্রণ আছে, তবে তিনি একটা কারণে আসতে পারবে না। হঠাৎ করে ভাবলেন অনেক বছর ধরে দেখা হয় না এই পরিবারটির সাথে তার, আজ দেখা করে যাওয়া যাক। উজ্জ্বল দাদুর পাশে চুপচাপ বসে আছে। মুখোমুখি সোফাতে এ বাড়ির কর্তা সামিন আর তার ভগ্নিপতি শান্ত। ঠোঁটে ঝুলিয়ে রেখেছে আন্তরিক হাসি। ধীর পায়ে সিঁড়ি বেয়ে সেহা নামতে সামিন বলে উঠল, মা চিনিস না কি? সেহা চোখ তুলে দেখলো নিজামকে, দেখলো উজ্জ্বলকে। দুজনের চোখাচোখি হলো। সেহা দেখলো লোকটার মুখে সেই চিরায়ত হাসি। শান্ত এতক্ষণ হাসি খুশি কথা বলছিল নিজাম আর উজ্জ্বলের সাথে। সেহাকে দেখতে পেয়ে বলল, মা চা নিয়ে এসে দাদুকে দাও। সেহা আন্তরিক হেসে মাথা নেড়ে চুপচাপ কিচেনে যায়। চা নিয়ে ফিরে এসে উজ্জ্বল আর নিজামকে দিতেই সামিন বলে উঠল, তুই তো কনসালটেন্ট খুঁজছিলিস, এই উজ্জ্বল কিন্তু এখন সাইকোলজিস্ট, তোকে বলেছি এ কথা। সেহা আবারও চোখ তুলে উজ্জ্বলকে দেখলো। আবার চোখাচোখি হতে চোখ নামিয়ে নিয়ে বসলো বড় মামার পাশে। উজ্জ্বল কিছুটা কৌতূহলী ভঙ্গিতে তাকিয়েছে ওর দিকে। গোলগাল একটা মুখ, দুগালে হলদেটে আভা। মেধাবী ডাক্তার এই তরুণীর মস্তিষ্কে বুঝি রোগ আছে। সেহা প্রসঙ্গ পাল্টে নিচু গলায় নিজামকে বলল, আমি যে প্রণমীকে দেখেছি। দাদু, আমি না ভুল করে জিজ্ঞাসা করিনি আপনাকে, আমি চিনি দিয়েছি চায়ে। আপনার কি ডায়াবেটিস আছে? ওটা সরিয়ে নেন। নিজাম মাহমুদ তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকেই দেখছিল। আজকাল এই 80 বৃদ্ধ যেখানে যান অল্প বয়সী তরুণীদের দেখতে থাকেন চোখ কান খুলে। হুটহাট প্রস্তাব দিয়ে ফেলেন নাতির জন্যে। সেহাকেও দেখছেন সেইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে। মেয়েটা সুন্দরী, লম্বায় তার নাতির বুক বরাবর হবে। তার নাতি উকিল আর মেয়ে ডাক্তার হবে। একেবারে উপযুক্ত জুটি, রাজ জোটক যাকে বলে। সেয়াকে দেখার 20 মিনিটের মাথায় তার মাথাতে সব কথা ঘুরছে। সবচেয়ে বড় কথা, এই মেয়েটি ঈশিতার গর্ভের সন্তান। পাত্রী বিচার করার নিয়ম হলো পাত্রীর মায়ের চরিত্র দেখে পাত্রীকে বিচার করতে হয়। ঈশিতা ছিল লাখে একটা মেয়ে। এখনো নিজামের মনে আছে মেয়েটির কথা। এই সেহা মেয়েটির মুখটা পুরোটাই মায়ের আদলে তৈরি করেছেন সৃষ্টিকর্তা। হাসলেন নিজাম, বললেন, ডায়াবেটিক্স নেই,
তবে হাট নিয়ে ভুগছি খুব। সেহা চুপচাপ বসে আছে, কথা আগালেন নিজাম মাহমুদ। আমাকে তোমার মনে নেই, তবে তোমাকে আমার মনে আছে। তুমি ছোট থাকতে খুব ভাষা হতো এ বাড়িতে। তোমার বড় মামা বারবার জেলে যেত রাজনৈতিক ঝামেলায়, আমি ছুটিয়ে আনতাম। কত যে স্মৃতি আছে তোমাদের সাথে আবার। তাই নাকি? সেহা উৎসুক হাসলো। নিজাম মাহমুদ মাথা নেড়ে বলল, একদিন তোমাকে আর ইসমা মির্জার মেয়ে দুজনকে একসাথে কোলে নিয়েছিলাম, তুমি দিয়েছিলে পেশাব করে আমার গায়ে। বলেই নিজাম মাহমুদ হেসে ওঠেন। উজ্জ্বল হতভম্ব হয়ে তার দাদুর মুখের দিকে তাকিয়েই থাকে। কি অনায়াসে মেয়েটাকে বিব্রত করে দিল। এজন্য এই বুড়োটাকে নিয়ে কোথাও যায় না সে। সেহা কাঁদো কাঁদো মুখে নিজামকে কয়েক সেকেন্ড দেখে তাকায় নিজামের পাশে বসা সুদর্শন লোকটার দিকে। বৃদ্ধ পারলেন এভাবে তার মান সম্মানের ফালুদা করতে একটা ছেলের সামনে? উজ্জ্বল বিব্রত চেয়ে আছে সেহার মুখে, চোখে আকুতি তার, যেন বৃদ্ধা আধা পাগল দাদুর হয়ে বলছে সরি। সেহা বিব্রত ভঙ্গিতে হাসার চেষ্টা করে উঠতে উঠতে বলল, আমি আসছি। আরে ওঠো না, বসো বসো, দেখি তোমাকে দাদু ভাই। তা তুমি এখনো কি ডালিম খোসা সহ খাও? চার হরলিক্স একসাথে মিশিয়ে খেতে তুমি? সেহা মাথা নিচু করে আছে। উজ্জ্বল দাদুকে সবার সামনে বকতে পারছে না, কেবল একটা হাত আলতো করে নিজামের হাতে রেখে অস্ফুটে বলে, এবার আমাদের ওঠা উচিত, তাই না দাদু? ওনাকে ছাড়া উচিত, উনি ব্যস্ত। সামিন বলল, এখন উঠবে কেন? আলো আসছে, কই মাছ ভেজে খাওয়াবে কাকাকে। দুপুরে যেতে পারবে না তোমরা? নিজাম উৎসুক হয়ে সেহাকেই দেখছে। কি সুন্দর মার্জিত পোশাকের, একটুও নষ্ট আধুনিকতার ছাপ নেই, চোখ জুড়িয়ে যায় দেখে। সে বলতে থাকলো, বেশ বড় হয়েছে মেয়েটা তোমার, শান্ত। আমি যেন এসে তাকেই দেখি। শান্ত স্মিত হেসে বলল, হ্যাঁ, বড় হয়েছে মা আমার। বিয়ের কথা ভাবছি, ওর পা তো দেখছি। নড়ে চড়ে উঠল নিজাম, ভীষণ উত্তেজিত হয়ে খুশি খুশি গলায় বলল, তাই নাকি? আমিও তো উজ্জ্বলের জন্য মেয়ে খুঁজছি। অমনি চোখ বড় বড় হয়ে যায় হাসি খুশি উজ্জ্বলের। উজ্জ্বলের মস্তিষ্ক তৎক্ষণাৎ তাকে ইঙ্গিত দিল, উজ্জ্বল এক্ষুনি বৃদ্ধকে আটকা, নয়তো এক্ষুনি বেফাস একটা কথা বলেই ফেলবে। পরপর উজ্জ্বলের ডান হাতের নখ নিজাম মাহমুদের হাতে বসেছে, অস্ফুটে চিবিয়ে চিবিয়ে দাদুকে বলছে, আই কাট টেক দিস অ্যানিমোর। লাগামটা নাও, দোহাই। সেহা চোখ নামিয়ে তরাক করে লাফিয়ে উঠে ছুটে গেল রান্নাঘরে। নিজাম মাহমুদ নাতির খামচি খেয়ে সামলে নিলেন নিজেকে, মুখটাকে হাসি হাসি করে বললেন, মানে আমিও আমার নাতির জন্য পাত্রী খুঁজছি, বাট ব্যাড লাক, উপযুক্ত পাত্রই পাচ্ছে না। শান্ত এতক্ষণে নিজামের থেকে দৃষ্টি সরিয়ে উজ্জ্বলের দিকে মনোযোগ দিল। ভীষণ কৌতূহলী দৃষ্টিতে দেখতে থাকলো উজ্জ্বলকে পা থেকে মাথা। মেরুন সালোয়ার স্যুটের ওড়না প্রণমীর মাথায় তুলে দিয়ে মমো ডাকলো ইরফানকে। হয়েছে তোর বউয়ের সাজ, এসে দেখে যা। বাইরে চুপ করে দাঁড়িয়েছিল ইরফান, কাউকে না পেয়ে বান্ধবী মমকে পাঠিয়েছে প্রণমীর কাছে। ঘরে ঢুকতে মমো বেরিয়ে গেল। ঠাই দাঁড়িয়ে আছে প্রণমী, ওড়না মাথায় তুলে, গায়ে সামান্য স্বর্ণালঙ্কার। ইরফান এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়াতে প্রণমী টের পেল ওর হাতে। ইরফান তুলে দিল ফোনটা, ভরাট স্বরে বলল, আপু ভাইয়া কথা বলো। বিছানায় এক কোণে বসে প্রণমী নিচু স্বরে ভাইয়া আপুর সাথে কথা বলছে। ইরফান বিছানায় গা এলিয়ে দিয়ে নির্নিমেষ দেখছে বউকে। কল কেটে প্রণমী নিচু গলায় বলল, ওনারা সবাই কোথায়? আছে নিচে সবাই। ও, আমি কি একটু শুতে পারি? খুব টায়ার্ড। আশ্চর্য হলো ইরফান, উঠে টেনে নিল প্রণমীকে। এই এসব কি? শোর হলে শোবে, কি আশ্চর্য? না মানে একটার পর একটা রিচুয়াল করছে তো সবাই, আনন্দ করে, ওনাদের আনন্দ ভালো লাগছে। ইরফান সামান্য হেসে প্রণমীকে শুইয়ে দিয়ে দরজা বন্ধ করে এসে পাশে শুয়ে পড়ল। প্রণমীর থেকে দূরত্ব নিয়ে বলল, এখন কোন রিচুয়াল নেই, এখন সবাই বিশ্রাম নিচ্ছে, তুমিও বিশ্রাম নাও। আমরা দুপুরে লাঞ্চ শেষে বের হব। কোথায়? ঘুরতে, নদীর পাড়ে। হাসলো প্রণমী সামান্য। কিন্তু আমি তো কিছুই দেখতে পাবো না। ইরফান কিছু পল চেয়ে থেকে বলে উঠল, তোমার দেখার জন্য নিয়ে যাচ্ছি না, তোমার দেখার জন্য নিয়ে যাচ্ছে না তো নদীর পাড়ে। তবে নদী তোমায় দেখবে সের জন্য নিয়ে যাচ্ছে। একেবারে ধীর স্থির বলল কথাটা ইরফান। লোকটার কথায় প্রণমী আবারও বিভোর হয়, রাঙা মুখটা ঘুরিয়ে নেয় অন্য পাশে, লোকটাকে বুঝতে দেবে না তাই। ইরফান শুয়ে শুয়ে পা নাচাচ্ছে, হঠাৎ আনমনে গেয়ে উঠল, তোমারে দেখিবে পরনা ভরিয়া, আসমান জমিন দরিয়া,
প্রণমী আরেকটু গুটিয়ে যায় লজ্জায়। নতুন নতুন প্রেমে পড়া ষোড়শী কিশোরীর মতো দুলতে থাকে ভেতরে ভেতরে। ইরফান গান থামিয়ে বলল, উপস, সরি। তুমি তোমার আজগুবি গান পছন্দ করো না রবীন্দ্রসঙ্গীত ছাড়া। প্রণমী উঠে বসে, ওর হাত চেপে ধরে ইরফান। যাচ্ছ কোথায়? আমাকে বিরক্ত করলাম তোমাকে গান গেয়ে? অনুভূতি চেপে রেখে প্রণমী দুপাশে মাথা নেড়ে বলল, বিশ্রাম নেওয়া শেষ, তাই যাচ্ছি। দুপুরে একযোগে খেতে বসেছে সবাই বাড়ির নতুন বউকে নিয়ে। এবেলায় আলো খাইয়ে দিচ্ছে প্রণমীকে। হাসি আড্ডার মাঝখানে আলো সামিনকে বলে উঠল, নিজাম কাকাকে রেখে দিতে পারলে না? একবেলা খাওয়াতাম। সেই থাকলো না, জোর করেছিলাম। শান্ত হঠাৎ নড়ে চড়ে উঠে সামিনের দিকে তাকিয়ে বলল, একটা কথা ভাইয়া, একটা জরুরি কথা। কি? খেতে খেতেই সবাইকে বলে দিল শান্ত। নিজাম মাহমুদ যাওয়ার পরপরই তাকে কল করে প্রস্তাব দিয়েছে সেহার জন্যে। সেহা ওখানে ছিল না তখন। বড়রা সবাই প্রস্তাবের বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিলেও কিঞ্চিত রেগে গেল ইরফান। ইহান বলল, তুমি কিছু বলছো? সেটাই তো আলোচনা করতে চাইছি। ছেলেটার সম্পর্কে ঢের শুনেছি, দুদিন সামনাসামনি দেখেছি। আমার এমনি পছন্দ ছিল না, তবে সেহার জন্য পাবে। আজ তো প্রস্তাব পেলাম, এটা নিয়ে ভাবা উচিত না বল? বিরক্ত ইরফান। পাগল হয়েছে শান্ত বাবা? মানছি উজ্জ্বল মাহমুদ অমায়িক পার্সন এবং অনেক উপযুক্ত, তাই বলে আমাদের শেহুর সাথে সেও আমাদের পিচ্ছে, বয়সের গ্যাপ অনেক। শান্ত স্বাভাবিক ভঙ্গিতেই জবাব দেয় ইরফানকে, বয়স খুব বেশি? একটা ছেলে প্রতিষ্ঠিত হয় তোর এই বয়সে? তোদের বয়সে কয়টা প্রতিষ্ঠিত ছেলে দেখাতে পারবি আমাকে? দেখা, আমি তো দেখি না। দু একটা দেখলেও তাদের ব্যবস্থা থাকে হাঁটুর নিচে। ইহান বলে উঠল, তো উঠে পড়ে লেগেছো কেন? ওকে এখনই বিয়ে দিতে, ও বুড়ি হয়ে যাচ্ছে, পড়াশোনা রানিং। শ্বাস ফেললো শান্ত। সে তোরা আমার জায়গায় থাকলে বুঝতি, যদি কেউ মা মরা মেয়ে থাকতো একটা, তাও আবার চাপার স্বভাবের। ওকে তো আমি দেখি সারাদিন কি বিষণ্ণ থাকে। ওর একটা সঙ্গীত দরকার ইহান। আমি বাবা হয়ে আর পারছি না ওর বিষণ্ণতা কাটাতে, ওর মন বুঝতে। ইহান চুপ হয়ে গেল। ইরফান বলল, বিয়েতেও তো আমাদের আপত্তি নেই, বলছি আর একটু কম বয়সী পাত্র। আমিন বলে উঠল, যদি শান্তর ঠিক মনে হয় তবে দেখা দেখি করতে পারো। আমার পরামর্শ এটা, তবে সবটাই শেহার থেকে অনুমতি নিয়ে। সত্যি বলতে উজ্জ্বলকে আমার খুব পছন্দ হয়েছে। খুবই প্রগতিশীল চিন্তাধারার ছেলে, তার ওপর সাইকোলজিস্ট জ্ঞানী। আর আমাদের চাপা স্বভাবের শিহুমার জন্য আর কি চাই? যদি আমার থেকে সাজেশন চাও তো আমি বলবো অল ওকে, গো অন। বয়সের ব্যাপারটা আমাদের নয়, শেহার বিবেচনা। ওর মতামত নেব আগে। ইলহাম ইসমামও সায় দিল, বলে উঠল, সত্যি হাতের কাছে কত উপযুক্ত একটা পাত্র, সুন্দর, শিক্ষিত, মাল্টি ট্যালেন্টেড। থমথমে মুখে বসে আছে ইরফান। ইহান পরিয়দের দুই ভাইকে বলল, এত খুঁতখুঁতে করছিস কেন? আমরা বড়রা একটা সিদ্ধান্ত নিয়ে দেখিনি এবার। সব তো তোদের কথা মতোই হয়ে এসেছে। ইহান জবাব দিল, শেহুসকে কষ্ট দিয়ে কোনো দেখা দেখি নয়। ঋতু বলল, সবই ঠিক, তবে একটা সমস্যা আছে। উজ্জ্বল ও এতিম ছেলেটা এই বাড়ির একটা বাচ্চাও কি শ্বশুর শাশুড়ির আদর পাবে না? ইলহাম বিরক্ত ভঙ্গিতে বলল, এই তোমাদের মহিলাদের ব্যতি, এটা কোনো সমস্যা হলো? সমস্যা ভাবি সমস্যা। দাম্পত্য জীবনে শ্বশুর শাশুড়ির গুরুত্ব অনেক। অবশ্য আজকাল তো সবকিছু স্বাভাবিকভাবেই নেন আপনারা মুক্তমনা বলে। যদি এখন আপনারা বড় ছেলে এক বাচ্চার মা বিয়ে করে নিয়ে আসে, তখন বলবেন সব ঠিক আছে, কারণ আপনারা মুক্তমনা। ইহান খাচ্ছিল, মায়ের কথা শুনে কেসে উঠল আচানক। কাশতে থাকলো অনবরত। চমকে উঠল ইরফানও। দাদানের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে তাকিয়ে রইল নির্নিমেষ। দু ভাই অপ্রস্তুত। ইহান খাওয়া শেষ না করে উঠে চলে গেল। অবাক হলো সবাই। টেবিলে গুঞ্জন উঠল, আশ্চর্য, ছেলেটার কি হলো? ইনশিরা গিয়ে দাঁড়ালো ঘরের সামনে। প্রণমীকে সেহা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে শাড়ি পরিয়ে। একটা কলাপাতা রঙের সবুজ শাড়ি, সাথে সাদা ব্লাউজ, দুহাত ভর্তি করে পরিয়ে দিয়েছে সবুজ চুড়ি। চুলে বিনুনি করে দিচ্ছে এখন। ইরফান আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে ইনশিরাকে দেখে ভ্রু নাচিয়ে বলল, কি? ইনশিরা চিন্তিত ভীষণ। বাড়ির সবার আপত্তি অমান্য করে বৃষ্টি বাদলার দিনে এই ছেলে অত দূরে নদীর পাড়ে যাবে নাজুক মেয়েটাকে নিয়ে তার চিন্তা হচ্ছে। ঘরে ঢুকে ভাইকে বলল, যাবি তুই? পারবি তো? এবার মেজাজটা হারিয়ে ফেলে ইরফান। ঘুরে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে বলে, না রে, আমি পারবো না। এক কাজ কর, তুই চল। তোর বরকে নে, তোর বাপ চাচা, তোর মা চাচি, বড় দাদা আর তার দলের লোক, এই বাড়িতে দারোয়ান, পারলে জ্ঞানী আপাদেরও ডাক।
তারপর আমাদের গলির কুত্তা টমিকেও নেয়, কারণ আমি এতটাই অযোগ্য অপদার্থ যে বউকে নিয়ে ঘুরতেও পারবো না। আমাদের দরকার পড়বে তোদের। চল চল সবে চল, খুব মজা হবে। হড়বড় করে বলে ইরফান লম্বা লম্বা শ্বাস ফেলছে, তারপর হাঁপাতে হাঁপাতে বলে, কি ভাবিস কি আমাকে তোরা? প্রণমী চুপচাপ ঠোঁট কামড়ে হাসি চেপে রেখে বসে আছে। ইনশিরা ঠোঁট ফুলালো। ধুর, রেগে যাচ্ছিস কেন? চিন্তা হয়তো। আচ্ছা আচ্ছা, এনজয় কর, তবে কোথাও নেমে ওর হাত ছাড়িস না ভুলেও, কেমন? ইরফান জুতোর ফিতা বেঁধে নিয়ে এসে বিছানায় বসে থাকা প্রণমীর হাত আগলে ধরে তাকে উঠায়। শান্ত ভঙ্গিতে ইনশিরাকে জবাব দেয়, সেটা তো এই জন্মে না। ইহান নিমেষিন চেয়ে চেয়ে দেখছে প্রেরণাকে। একটা লোক শুদ্ধকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরে রেখেছে পরম স্নেহে। মনে হচ্ছে লোকটা শুদ্ধর খুব অধিকারের কেউ। প্রেরণা হেসে হেসে কথা বলছে লোকটার সাথে। সেকেন্ড ফ্লোর থেকে নিচতলায় গ্রাউন্ডে দৃষ্টি দিয়ে রেখেছে ইহান। এখানে এই শপিং মলে তার কিছু কাজ ছিল। হঠাৎ এভাবে প্রেরণাদের দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ল সে। লোকটা শুদ্ধকে দুগালে চুমু খাচ্ছে। প্রেরণার মুখ দেখে মনে হচ্ছে প্রেরণার অতি আপন কেউ। হাসি থামছে না মুখ থেকে, অথচ প্রেরণা এভাবে হাসে না সবসময়। ইহান এগিয়ে যায়। ওরাও এসকেলেটরে চড়ে দোতলায় উঠছে। লোকটা এরপর বিদায় নিয়ে চলে যায়। প্রেরণার শুদ্ধ হাত নেড়ে ঘুরে দাঁড়াতেই মুখোমুখি হয় ইহানের। শুদ্ধ ইহান আঙ্কেলকে দেখা মাত্রই ছুটে এসে কোলে উঠে গেল প্রেরণাকে বিব্রত করে। ইহান ওর দুগালে চুমু খেয়ে তাড়াহুড়ো করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।